হাই গাইস, হাই এভরিওয়ান। আমি করবি। আমি আজকে আমার কথা বলবো 2008 থেকে 2012 স্ট্রাগল। আপনারা অনেকেই জানেন আমি 2008 সালে একটা ডিসিশন নিই, যেটা আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি। আর যেহেতু আমরা ইন্টারফেথ রিলেশনশিপে আবদ্ধ ছিলাম, আমার হাজব্যান্ড খ্রিস্টান আর আমি হচ্ছে হিন্দু, তো আমরা সমাজের সোসাইটির আক্রোশের মধ্যে পড়েছি। প্রথমত আমার ফ্যামিলি এটা অ্যাকসেপ্ট করতে পারেনি, তার কারণ হচ্ছে সোসাইটি, আর দ্বিতীয় হচ্ছে স্ট্যাটাস। হাই স্ট্যাটাস ফ্যামিলি থেকে বিলং করি, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেয়ার খুবই রিচ ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়েলথ, সব কিছু থেকেই। তো আমি সেখান থেকে বিলং করি, আর আমার হাজব্যান্ড হচ্ছে খ্রিস্টান কমিউনিটি থেকে বিলং করে। তো দুদিক থেকেই প্রবলেম ছিল, একদিকে সোসাইটি অ্যান্ড ইগো অ্যান্ড আনাদার অ্যাসপেক্ট ফ্রম মাই হাজব্যান্ড সাইড। আমার হাজব্যান্ডের রিলিজিয়নগতভাবে সমস্যা ছিল, কারণ এখানে আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, যেহেতু আমি খ্রিস্টান নয় বা আমি খ্রিস্টানে কনভার্ট হচ্ছিলাম না। তো আমরা 2008 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আমরা বিয়ে করি এবং ব্যাঙ্গালোরে চলে আসি। আমাদের রিয়েল স্ট্রাগল এইখানে স্টার্ট হয়। এখনও পর্যন্ত আমরা কিন্তু খুবই ইয়ং ছিলাম এবং মেন্টালি ইম্যাচিওর ছিলাম। তো আমরা 2008 সালে যখন আমরা ব্যাঙ্গালোর চলে আসি, আমার জন্য এটা কমপ্লিটলি নিউ। আমি প্রথম বড় শহর, বড় সিটি, বড় রাস্তা, লাইফের ভ্যারিয়েশন, মেয়েদের স্বাধীনতা, অনেক কিছুই দেখি। কিন্তু আসলে আমি অনেক কনজারভেটিভ ফ্যামিলির, আর আমি সেভাবে বড় হয়নি। আমি ছিলাম অনেকটাই কনজার্ভ। আমি বড় হয়েছি স্কুল, কলেজ, বাড়ি, এটার বাইরে কিন্তু আমি কখনো লাইফ দেখিনি। আমি কিন্তু পুরো সোসাইটির সঙ্গে মিলে বা আলাদাভাবে কোনো সিটি যাওয়া, কোনো ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করা, টু বি অনেস্ট, নো, বিগ নো, আমি কখনোই এগুলো অ্যাটেন্ড করিনি। তো আমি এতটা সোশ্যালও ছিলাম না। তো প্রথম হঠাৎ করে ব্যাঙ্গালোর আসা, এটা আমার জন্য একটা ট্রমা। এরপরে কিন্তু আমাদের আসল স্ট্রাগল শুরু হয়। আমরা ব্যাঙ্গালোরে একটা ছোট্ট একটা রুমের মধ্যে থাকতাম, সেটাও কিন্তু স্লাম এরিয়া, যাকে বলা হয় বস্তি এরিয়া। আমার হাজব্যান্ডের এতটাই ক্ষমতা ছিল তখন, কারণ সেও খুব ইয়াং, অ্যান্ড এত বড় সিটিতে আমরা ইংলিশ বলতে জানি না, আর ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না। তো ব্যাঙ্গালোরে সার্ভাইভ করার জন্য ল্যাঙ্গুয়েজটা খুবই মানে ইম্পর্টেন্ট, কেন আমার বাংলা তারা কিন্তু কেউ বোঝে না, আর আমার বাংলাও কিন্তু এতটা ভালো না। আমি যদি হয়তো কলকাতায় যেও কাজ খুঁজতাম, তো হয়তো আমি সেখানেও পারতাম না। তার কারণটা হচ্ছে আমি পুরুলিয়ার মেয়ে। এখানে এসে আরও বেশি আমরা প্রবলেমে আসলাম। আমরা হিন্দি বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আমার হাজব্যান্ড তাও বলতে পারে মোটামুটি। তো সে একটা কাজ করে, একটা হেল্পারের কাজ করে, আর সেই সময় 2008-এ তার স্যালারি ছিল, আমার মনে হয় তার স্যালারি ছিল 2500 টাকা। আমাকে নিয়ে যাওয়ার পরে পরেই ওর স্যালারি রাইজ হয় আর 7000 টাকা হয়, কিন্তু এই টাকাটা খুবই কম ব্যাঙ্গালোরের মতো রাস্তায়, ব্যাঙ্গালোরের মতো সিটিতে সারভাইভ করার জন্য। তো সেখানেও একটা ছোট্ট বস্তি এরিয়াতে একটা রুম নেয়, যে রুমটাই হচ্ছে আমাদের রুম, ওটাই হচ্ছে আমাদের কিচেন, ওটাই হচ্ছে আমাদের ডাইনিং, অ্যান্ড ওটাই হচ্ছে আমাদের বাথরুম। অ্যান্ড ওই বাথরুমের মধ্যে যেখানে আমরা সব কিছু করছি, তার মধ্যেই আমাদেরকে কিচেন রান্না করতে হচ্ছে। যা আমরা যদি স্নান করছি, সেই জলটা কিন্তু ছিটিয়ে পড়ছে আমাদের থালাতে। তো এইভাবেই আমি প্রথমে স্ট্রাগল করলাম। আমার জন্য এটা মেন্টাল ট্রমা ছিল, কেন কি আমি কখনো ছোটো ঘর দেখিনি। এটা আমার ঘামান্ড না, এটা রিয়ালিটি। আমি কিন্তু কখনো দেখিনি। তো এটা আমার জন্য অনেক প্রবলেম হতো, মা বাবাকে খুব মিস করতাম। আর স্পেশালি এই 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 সময় কিছু বুঝার আগে এই সময়টা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কলেজে ভর্তি হতে অনেক ফি লাগে। পড়াশোনা করার ইচ্ছা, উদ্দাম ইচ্ছা আমার কিন্তু ছিল। আমি আসলে 2008-এ যখন আমি চলে আসি, আমি জাস্ট আমার বিএসসি কমপ্লিট করে আসি। তো আমার আরও পড়াশোনা করার ইচ্ছে ছিল এই সময়, কিন্তু এই সময়টাতে আমার হাজব্যান্ড অ্যাফোর্ড করতে পারতো না। আর আমি সেই সময় সিটিটাতে আমি নিজে আমার হাজব্যান্ড অ্যাফোর্ড করতে পারতো না। আর আমার ব্যাপারটা ছিল, আমি কিন্তু খুব লাজুক স্বভাবের একটা মেয়ে ছিলাম, যেটা কিন্তু আমি প্রথমে বলিনি। আমি খুবই লাজুক স্বভাবের একটা মেয়ে ছিলাম। তারপর আমি হিন্দি জানি না, তারপর আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কানাডা জানি না।
তো আমার জন্য, আমি যেহেতু এতগুলো ল্যাঙ্গুয়েজ জানি না, শুধু বাংলা জানি, সেটাও আবার পুরুলিয়ার ভাষা, তো এটার জন্য আমার কিন্তু অনেকই প্রবলেম হচ্ছিল। এবার এই প্রবলেমটা এতটাই হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম তাহলে একটা কাজই করতে পারি, আমি তো কোনো কাজ করতে পারবো না, তাহলে হয়তো আমি পড়াশোনা করব, কিন্তু আমি সেটাও করতে পারিনি। কেন কি, পড়াশোনার জন্য পয়সা লাগে। একটু মেন্টাল ডিপ্রেশন হয়েছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আর আর এরপরে হলো অন্য প্রবলেম। এরপরে আমার ডাক্তার দেখানোর পাতা, মেডিকেল এক্সপেন্সেস। আমরা দেখলাম এটা খুব এক্সপেন্সিভ। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল, শুভাকাঙ্ক্ষী রিয়েলি না, মানে আমার সেই সময় একজন শুভাকাঙ্ক্ষী ছিল যে আমার ওখানেই থাকতো, আমার মানে আমি যেখানে ছিলাম তার পাশাপাশি। তারা আমাদের আইডিয়া দেয় যে গভর্নমেন্ট হসপিটালে দেখানোর জন্য। তো সেই সময় থেকেই আমার কিন্তু গভর্নমেন্ট হসপিটালে দেখানো স্টার্ট হয়। আমার খুব ভয় লাগতো, আমার মনে হতো যে আমি আর বাঁচবো না বোধহয়। কারণ আমি ছোটো থেকে বড় হয়েছি, আমরা জানতাম যে গভর্নমেন্ট হসপিটাল মানেই ভয়ের। ভাবতাম প্রাইভেটে দেখানো ভালো, কিন্তু এটা প্রথম বুঝতে পারলাম যে লাইফ এত ইজি না। প্রাইভেটে যাওয়ার জন্য পয়সা লাগে, এতটা পয়সা তো আমাদের কাছে নেই। তো আমার মেয়ে তখন আমার পেটে, আমরা তখন গভর্নমেন্ট হসপিটালে যাই। আর একটা দিন আসে যখন আমার মেয়ে জন্ম হয়। আমার শাশুড়ি কিন্তু, শ্বশুর শাশুড়ি বা তারা কিন্তু আমাকে কখনোই অ্যাকসেপ্ট করেনি। বিগত এই যে প্রেগনেন্সি টাইমে কেউ কিন্তু আমাকে খোঁজ নেয়নি যে তুমি কেমন আছো। মা বাবা তো আমার দূরেই থাক, তারাও তো করেনি। আমার যেই দিন মেয়ের জন্ম হয়, আমার সঙ্গে যে ছিলেন, সে আসলে বাড়িতে ফোন করেন, আমার মাকে ফোন করেন। সেই সময় পর্যন্ত আমার বাড়ির ফোন নাম্বারটা ছিল। তো বাড়িতে ফোন করে জানানো হয় যে আমার মানে করবীর মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আমার মা ওই দিক থেকে উত্তরটা দেয়, সে মরুক বাঁচুক আমার দেখার দরকার নেই, আমাদের জন্য সে মরে গেছে। তো তখন আমাকে এই কথাটা জানানো হয়নি, আমার মেয়ে সি সেকশন বেবি আসলে। তো হসপিটালে এই কথাটা জানানো হয়নি, অনেক পরে আমি জানতে পেরেছি। আমি শুধু ভাবলাম যে মাও এতটা নিষ্ঠুর হয় কেন, কি আমি তো রোজ স্বপ্ন দেখি যে একদিন তো মা মেনে নেবে। হ্যাঁ, তখন এরকমই স্বপ্ন দেখতাম, আর সেই স্বপ্নটা সত্যি হবে এরকম একটা ভাবতাম। এরপরে মেয়ে হয়ে যাওয়ার পরে স্ট্রাগলটা আরও স্ট্রং হয়ে যায়। ব্যাঙ্গালোরে স্ট্রাগল করার জন্য আমার হাজব্যান্ড যে স্যালারিটা পেটে দেয়, এটা এনাফ না। মেয়েও এদিকে একটু একটু করে বড় হতে থাকে। আসলে এই সময় আসল স্ট্রাগলটা স্টার্ট হয়। আমার মেয়ে একটু একটু করে বড় হতে থাকে। স্ট্রাগল এখনও কিন্তু চলছে। আমার মা বাবা কেউই মানেনি। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু পুরোদমে চেষ্টা করেছে আমাকে কনভিন্স করার, কিন্তু হয়ে ওঠেনি। আমি তাদের মনের মতো কখনোই হয়ে ওঠেনি, আর তারা আমাকে আমার মতো অ্যাকসেপ্ট করতে পারবে না। যাই হোক, এটা তাদের মেন্টালিটি, আমার এখানে কিছু বলার নেই। তারা তাদের মতো ভালো থাকুক, কিন্তু স্ট্রাগলটা আমি একা। এই সময় আমার স্কুলের বান্ধবী, রিলেটিভ কেউ কিন্তু আমার সাথে কেউ কানেকশান রাখেনি। আই ওয়াজ রিয়েলি অ্যালোন। আমি খুবই একা ছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো, সেই দিনও কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। কোনোদিন বুঝতেই দেয়নি আসলে যে আমার কোনো স্ট্রাগল হচ্ছে। স্পেশালি মেন্টাল স্ট্রাগল তো আমি দেখাতে পারি না, কিন্তু সে তাও চেষ্টা করতো বোঝার। এমন একটা সময় আসলো যখন মেয়েটা আমার অলমোস্ট 3 years ওল্ড। এরপরে মেয়ে একটু একটু করে বড় হতে থাকে। এবার মেয়ে বড় হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এক্সপেন্স বাড়ছে, আর এটা এত হার্ড। এই সময় আমাদের কাছে মানে পয়সা কড়ি থাকতোই না। আমাদের কাছে যদি কেউ 1,000 টাকা চেয়ে নেয়, তো এটাও আমাদের জন্য স্ট্রাগল ছিল। আমরা জানি না আমরা কী করবো, বস্তি এরিয়ায় থাকছি। এই সময় আমার মনে আছে ভালো, আমরা মেয়েকে খুব ভালো যে খাবার দিতে পারতাম না, ঠিক আছে, মেয়েকে অনেক কিছুই করতে পারিনি, কিন্তু ও আমাদের জন্য গুড লাক। তো আমার মনে হয়েছিল যে আমাকে কাজ করতে হবে, খুব কষ্ট হতো। আমরা তরকারি কেনার পয়সা নেই, চাল কেনার পয়সা নেই। এমনও দিন গেছে
যে আমরা কোনোটাই সামলাতে পারি না, না মেয়ের জন্যে দুধ, না আমাদের জন্যে চাল, না আমাদের জন্যে মাংস। তখন বয়সটা অনেক কম ছিল, খাওয়া দাওয়ার প্রতি খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু আমাদের অ্যাফোর্ড করার মতো ক্ষমতা নেই। কিন্তু মেয়েটা এখন বড় হচ্ছে, চিন্তা বাড়ছে। একদিন মেয়ে অসুস্থ হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট করানোর জন্য পয়সা নেই, এটাও আমাদের কারো কাছ থেকে ধার নিয়ে করতে হয়। দিন খুবই স্ট্রাগলের মধ্যে কাটে, খুবই স্ট্রাগলের মধ্যে কাটে। অনেক চেষ্টা করি যে আমি কাজ করব, আমি কাজের জন্য জয়েন করি, কিন্তু কাজটা করতে পারি না। বাচ্চাটাকে কে দেখবে? এই সময় আমরা দুজন খুব স্ট্রাগলের মধ্যে থাকি যে মেয়েটাকে এইবারে কী করে বড় করব, এনে তো নিলাম দুনিয়ায়, এবার কী হবে। তো ফাইনালি আমি আর হাজব্যান্ড ডিসাইড করি যে আমার মেয়েটাকে পুরুলিয়ায় ছেড়ে দিই, আমার জন্মস্থানে আর রনির জন্মস্থানে, রনির মা বাবার কাছে ছেড়ে দেয়। তো মেয়েটাকে আমরা পুরুলিয়াতে ছেড়ে দিই, আর আমরা এখানে স্ট্রাগল স্টার্ট করি। মেয়েটাকে আমরা পুরুলিয়াতে ছেড়ে আমরা নিষ্ঠুর কঠোর হয়ে কাজ করা স্টার্ট করি। এই ছিল আমার 2012 পর্যন্ত স্ট্রাগল।